আল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসছো, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো, সুন্দর আছো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্যতম একটা টপিকস বানান বিষয়ে কথা বলবো। বানান, এই বানান শব্দের অর্থ বর্ণন, বর্ণন বা বর্ণনা। অর্থাৎ আমরা যেটা বলছি সেটিকে খণ্ড খণ্ড করে লেখা, বর্ণনা করা, লিখিতভাবে, মৌখিকভাবে নয়, সেটি হচ্ছে বানান বা বর্ণন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বানান বা বর্ণনকে সুন্দরভাবে গোছালো করার জন্য প্রত্যেকটা ভাষার একটা রুলস আছে, নিয়ম নীতি আছে। তো বাংলা ভাষার এই ভাষা রীতিকে বিশুদ্ধভাবে লিখে প্রকাশ করার জন্য যে নিয়ম নীতিগুলো প্রণয়ন করেন, এই প্রণয়নের ক্ষেত্রে সর্বপ্রথম উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন, প্রথম যিনি উদ্যোগ নিয়েছিলেন যে বানানগুলোকে বিশুদ্ধভাবে কিভাবে লেখা যায়, চিহ্নিত করা যায় বা সুশৃঙ্খলভাবে একটা বাইন্ডিং করা যায়, এই নিয়ম প্রবর্তন করেন সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে। এই কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম 1936 সালে এই উদ্যোগটা গ্রহণ করেন। করার পরে এটিকে 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম সংস্করণ, 1937-1937 দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন। আরো সুন্দরভাবে গোছানো করে পরিপাটিভাবে 1937 সালে এটাকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রণয়ন করেন। সেখান থেকে আমাদের বাংলা যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুক 1988 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই বাংলা বানানের একটা নিয়ম নীতি প্রণয়ন করেন, যেটির উদ্যোগ গ্রহণ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। 1988 সালে সেটিকে আবার স্বাগত জানিয়ে সেটিকে আরো সুন্দরভাবে পরিপাটি করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে এটাকে সুন্দর একটা নীতিমালা প্রণয়ন করেন। আর সেটিকে পরবর্তীতে এমন একটা রীতি দেওয়া হয় যেটিকে বলা হয় প্রমিত রীতি। এই প্রমিত শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে, বিশুদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে, সুগোছালোভাবে। অর্থাৎ যত নিয়ম নীতি আছে, এই বাংলা ভাষার সমস্ত নিয়ম নীতিকে সুশৃঙ্খলভাবে একই রীতিতে সুন্দরভাবে সাজানোর যে নিয়ম পদ্ধতি আবিষ্কার হয় সেটির নাম প্রমিত রীতি। আর এই প্রমিত রীতিটা প্রবর্তন করেন বাংলাদেশের যে প্রতিষ্ঠান, সেটির নাম হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি এই প্রমিত ভাষার নিয়ম নীতি বা বাংলা বানানকে সুশৃঙ্খলভাবে গোছানো করার যে নিয়ম নীতি বা প্রমিত বাংলা বানানের নিয়ম নামে এটা 1992 সাল থেকে প্রমিত বাংলা বানানের নিয়ম নামে 1992 সালে এটি প্রকাশ করা হয় জানুয়ারি মাসে।
সেই আলোকে এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত বাংলা গ্রন্থগুলো বা বাংলা ভাষায় যত পুস্তক রচিত হয়েছে এই নিয়ম নীতি মেনেই তারা বানানগুলো বিশুদ্ধভাবে লেখার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বানানের নিয়ম নীতিগুলো আসছে আসলে মূলত আমরা যদি বাংলাদেশের বা বাংলা ভাষার শব্দ সম্ভারকে যদি নিয়ে গবেষণা করি তাহলে দেখা যাবে যে উৎপত্তিগত দিক থেকে আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে মূলত 5 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দ ভাণ্ডারকে 5 ভাগে ভাগ করা হয়। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই 5টা ভাগে তারা ভাগ করে ফেলেছেন। মূলত এই 5টা ভাগের মধ্যে ব্যাকরণের একটা নিয়ম আছে, অর্থাৎ নত্ব এবং সত্য বিধান। তোমাদের এই টপিকসে বানানের মধ্যে যে নিয়মটা দেওয়া হচ্ছে সেটির নাম মূলত নত্ব ও সত্য বিধান। অর্থাৎ আমরা যে ন ব্যবহার করে থাকি এই ন মূলত 2টা ন, একটা দন্তন্য ন আর একটা মূর্ধন্য ন। তা আমাদের বানানের ক্ষেত্রে নত্ব বিধানের নিয়ম মানে এই মূর্ধন্য ন, আর এই মূর্ধন্য ন ব্যবহার হয় এই উৎপত্তিগত দিক থেকে যে 5টা শ্রেণী বিভাগ করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র তৎসম শব্দে। আর সত্য বিধান মানে মূর্ধন্য স, যত জায়গায় মূর্ধন্য ন ব্যবহৃত হবে প্রত্যেক জায়গায় মূর্ধন্য স ব্যবহৃত হবে। তার মানে তৎসম শব্দের ক্ষেত্রে শুধু মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহৃত হয়। ঠিক আছে। আর বিদেশি শব্দের ক্ষেত্রে মূলত স কয়টা আছে? 3টা স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স। বিদেশি শব্দের ক্ষেত্রে দন্ত স হয়, তালব্য স হয়, কিন্তু তৎসম শব্দের ক্ষেত্রে শুধুমাত্র মূর্ধন্য স ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি তোমাদেরকে বলি যে নত্ব বা সত্য বিধান আসলে কি, বাংলা বানান নীতির ক্ষেত্রে বা বাংলা বানান রীতিতে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এর ব্যবহার বিধিকেই বলা হয় বা এর নিয়ম নীতিকেই বলা হয় নত্ব এবং সত্য বিধান। অথবা তোমরা আলাদা আলাদাভাবে যদি নত্ব বিধান কাকে বলা হয়, তাহলে বাংলা বানান নীতির ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী মূর্ধন্য ন ব্যবহৃত হয় সেটিকে বলা হয় নত্ব বিধান, আর যে নিয়মে শুধু মূর্ধন্য স ব্যবহৃত হয় সেটিকে বলা হয় সত্য বিধান। তাহলে আমরা মূলত নত্ব এবং সত্য বিধানের সংজ্ঞা জেনেছি, অর্থাৎ মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহারের নিয়ম নীতির নামই হচ্ছে নত্ব এবং সত্য বিধান। আর এই নত্ব আর সত্য বিধান বিদেশি শব্দে হবে না, শুধুমাত্র তৎসম শব্দে হবে। তাহলে আমাদের এই তৎসম শব্দ, তৎ মানে তার, তৎ মানে তার, তার বলতে কার? অর্থাৎ সংস্কৃতের, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে হুবহু বাংলা ভাষায় এসছে
সেগুলি মূলত তৎসম শব্দ। আর এই তৎসম শব্দ বানানের ক্ষেত্রে আমরা মূলত মূর্ধন্য স মূর্ধন্য ন ব্যবহার করে থাকি। এটি হচ্ছে মূলত নত্য এবং সত্য বিধান। আর অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দগুলোর ক্ষেত্র একটু আলাদা। আমাদের বেশি ব্যবহার হয় তৎসম শব্দ, অর্থাৎ বাংলা ভাষায় প্রচলিত শব্দ ভাণ্ডারের মধ্যে যত শব্দ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় তৎসম শব্দ। এটি হচ্ছে 44%। মোট শব্দ ভাণ্ডার 100%-এর মধ্যে 44% হচ্ছে তৎসম শব্দ। এরপরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদেশি শব্দ। বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি শব্দের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় 2500 শব্দ আছে ফার্সি। 2500 শব্দ আছে ফার্সি। এছাড়াও আরবি শব্দ আছে অনেক, আর অন্যান্য শব্দ আছে। তবে বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফার্সি শব্দ, এরপরে আরবি শব্দ, এরপরে ইংরেজি শব্দ, তারপরে অন্যান্য শব্দ আছে। তোমরা দেখবে ওলন্দাজ, পর্তুগিজ, জাপানি শব্দ আছে, রিক্সা, তারপরে পর্তুগিজ শব্দ আছে হরতাল, তারপরে চাইনিজ শব্দ আছে চা, চিনি, লিচু, এরপরে তুর্কি শব্দ আছে উজবুক, এরকম চাকু, এগুলো পর্তুগিজ শব্দ। এই শব্দ ভাণ্ডারগুলো মূলত আমাদের ইয়েতে আছে। তাহলে আমরা দেখব তৎসম শব্দগুলো, সত্য এবং নত্য বিধানের নিয়ম যেটা আছে। আমরা প্রথমে চলে যাই তৎসম শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ। তাহলে তোমরা নত্য এবং সত্য বিধানটা মোটামুটি ক্লিয়ার হতে পারো, একটা মৌলিক ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নত্য এবং সত্য বিধানের যে নিয়মটা দেখছি, সেখানে তোমাদের টেক্সট বইয়ে যে নিয়ম আছে সেই নিয়মটাতে দেখবা যে শুরুতে আছে রি র স, রি র স, এই তিনটা জিনিস, রি র স। এরপরে আমরা মূলত সত্য বিধান বা নত্য বিধান প্রয়োগ করে থাকি। এরপরে যত শব্দ ব্যবহার হবে সবই মূর্ধন্য স হবে অথবা মূর্ধন্য ন হবে, অন্য কোনো স হবে না, অন্য কোনো ন হবে না। যেমন ক, রি বা রিকার, রিকারের পরে যেমন ঋণ, তাহলে ঋণ, এই যে ঋণ থাকার কারণে মূর্ধন্য ন হলো, দন্তন্য ন হবে না। তৃণ, এই যে রিকার থাকার কারণে কোন ন হবে, মূর্ধন্য ন। আবার কৃষি, এই যে রিকারের কারণে কোন স হবে, মূর্ধন্য স। বৃষ্টি, এখানে রিকারের কারণে মূর্ধন্য স। যদিও এখানে দুটো নিয়ম আছে, যে যদি ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হয় স, তাহলে সেটি মূলত মূর্ধন্য স হয়। তবে এটি মূল নিয়ম হচ্ছে রিকারের পরে মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। তাহলে রি বা রিকারের পর মূলত মূর্ধন্য স বা মূর্ধন্য ন ব্যবহার হয়। এরপরে দেখো দ্বিতীয় যে নিয়ম আছে, র এর পরে মূর্ধন্য ন হয়, র এর পরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয়। যেমন
বরং, তোমাদের বইয়ের উদাহরণ পেয়ে যাবা। বরং, এই যে র এর পরে মূর্ধন্য ন, তাহলে এই নিয়মটার নাম কি? র এর পরে মূলত মূর্ধন্য ন ব্যবহৃত হয়। চরণ, উচ্চারণ, যতগুলো উদাহরণ আছে দেখো সব জায়গায় র আছে আর র এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। এরপরে দেখবা গ, এখানে বলা হচ্ছে র ফলা, এর পরে আগে আমরা র পড়লাম, এবার র ফলা। আমি কিন্তু এবার দিয়েছিলাম যে এটা কোন নিয়ম হয়। র ফলা, এরপরে মূর্ধন্য ন হয়, যথা অর্ণব, এই যে অর্ণব, কর্ণ, পূর্ণ, বর্ণ ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রগুলোতেও আমরা দেখছি যে এখানে মূর্ধন্য ন ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ অনুরূপভাবে রেফের পরে আবার মূর্ধন্য স হয়। এই রেফের পরে মূর্ধন্য স হয়। যেমন এখানে রেফ এর পরে মূর্ধন্য স হয়, যত আকর্ষণ। দেখো আকর, এদের রেফ মূর্ধন্য ন হয়েছে, মূর্ধন্য স হয়েছে, ঠিক আছে। তারপরে বর্ষণ, এদের রেফ মূর্ধন্য ন, মূর্ধন্য স। অনুরূপভাবে শীর্ষ, রেফটাকে কি হবে? মূর্ধন্য স হচ্ছে, রেফের পরে মূর্ধন্য ন আর মূর্ধন্য স হয়। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আদর্শ, দর্শন, পরামর্শ, বর্ষা, স্পর্শ, অর্শ, এই কয়েকটা হচ্ছে তার ব্যতিক্রম। সব তালবস্য হবে, অন্য জায়গাগুলোতে মূর্ধন্য স হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 4 নম্বর যে নিয়মটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে মূর্ধন্য স্বর পরে মূর্ধন্য ন হয়। এটি তো আগে আমি বলে দিয়েছি, যত জায়গায় মূর্ধন্য স, এটা ঘ নাম্বার, এরপর মূর্ধন্য ন হয়। আকর্ষণ, এই যে মূর্ধন্য স্বর পরে কি হবে? মূর্ধন্য ন। বর্ষণ, স্বর পরে মূর্ধন্য ন। এরপরে আরো যত উদাহরণ আছে সবগুলো যদি দেখবা, ভূষণ, তাহলে কোন ন হবে? যেহেতু মূর্ধন্য স সেহেতু মূর্ধন্য ন হবে। দূষণ একই। এরপরে দেখো আরো নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে রি, র, স নিয়ে আলোচনা করছি। এরপর দেখো ক্ষীয়, যুক্ত খ, যুক্ত খ। কি কি যোগ করলে হয় যুক্ত খ? ক যোগ মূর্ধন্য স, দুটোর নাম হচ্ছে যুক্ত খ, ক। আচ্ছা, এরপরেও মূলত মূর্ধন্য স হয়। এরপরেও কি হয়? সত্য বা নত্য বিধান হয়। এরপরে মূর্ধন্য ন বা মূর্ধন্য স হয়।
উদাহরণ দেখো, ক্ষণ, ক্ষণ জন্মা, এখানে মূর্ধন্য ন। শিক্ষণ, শিক্ষণ যুক্ত কর পরে পূর্ণ মূর্ধন্য ন। লক্ষণ, প্রশিক্ষণ ইত্যাদি। তাহলে আমরা পেয়ে গেছি যে আবার যুক্ত ব্যঞ্জন হলেও তাই হবে, যেমন ঋকারের সাথে কৃষ্ণ, কৃষ্ণ, এই যে ক্ষীয় মূর্ধন্য সহযোগ মূর্ধন্য ন। ঠিক আছে, কৃষ্ণ ঋকারের পরে মূলত যুক্ত ব্যঞ্জন হলো, এখানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। ক্ষয়িষ্ণু, তৃষ্ণা, বর্ধিষ্ণু, উষ্ণ ইত্যাদি। আমরা জানি মূলত প্র, পরা, পূর্ব তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বারবার এই জায়গাতে ভুল করে থাকো, ইভেন আমরাও অনেক সময় ভুল করে থাকি। সেই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা লিখে ফেলবে বাসায়। দেখো, প্র, পরা, পূর্ব, প্র, পরা, পূর্ব। এরপর যদি অন্য শব্দ থাকে এরপরে, তাহলে সেটা পূর্ণ হবে, মূর্ধন্য ন হবে। তাহলে প্র, পরা, পূর্ব, পরা, প্র, পরা, পূর্ব, এরপরে যদি অন্য থাকে তাহলে পূর্ণ হবে, মূর্ধন্য ন হবে। তাহলে আমরা কি বলতে পারি, পূর্বাহ্ন বানান কি হবে? নিচে হবে না উপরে হবে? বলো। আমরা অবশ্যই পূর্বাহ্ন পূর্ণ লিখবো নিচে। ঠিক আছে, এটা মূর্ধন্য ন। আবার অপরাহ্ন, ভালো করে বুঝো, প্র, পরা, পূর্ব, তাহলে পূর্ব আসার কারণে এই নিচে হলো মূর্ধন্য ন। তাহলে অপরাহ্ন, অপ আছে, তাহলে প্র, পরা, পূর্ব নাই, তাহলে এখানে কি হবে, দন্ত ন নয়, এই জন্য এটা মাঝখানে চলে যাবে। আবার মধ্যাহ্ন চলে যাও, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন। এই মধ্যাহ্নতে কি হবে, একই, মূর্ধন্য না হয়, শুধু পূর্বাহ্নতে নিচে হবে। ঠিক আছে, পূর্বাহ্ন, অপরাহ্ন, তাহলে অপরাহ্ন। দেখো এখানে আরেকটা ঘটনা আছে, অপর যোগ অন্ন, এই বানানটা ঠিক করে দিবা। অপরাহ্নটা মধ্যাহ্নটা ঠিক আছে, এটা দন্তন্য ন। ঠিক আছে, কিন্তু অপরাহ্নটা দেখো, অপরাহ্ন কেন হলো? দেখো মূল শব্দটা কি, অপর যোগ অন্য। তাহলে দেখো, অপর, প্র, পরা, পূর্ব, এই যে পর, তার সাথে অপর, এই যে পর, এই পর থাকার কারণে পর, পরা, তাহলে এখানেও মূর্ধন্য ন হবে। আর শুধুমাত্র মধ্যাহ্ন বানানে দন্তন্য ন হবে, বাকি দুটাতে মূর্ধন্য ন হবে। ঠিক আছে, এই দুই বানানে মূর্ধন্য ন, আর এই বানানে মধ্যাহ্ন বানানে পূর্ণ দন্তন্য ন। এভাবে আছে পরাহ্ন,
এই যে পড়া থাকার কারণে এই ন মূর্ধন্য ন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি যুক্ত ব্যঞ্জনে ত বর্গের সাথে দন্তন্য ন হয়, যুক্ত বর্ণ যদি যুক্ত হয় ট বর্গের সাথে হয় মূর্ধন্য ন, তাহলে যুক্ত ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জনের সাথে ট বর্গ হলে, ট বর্গীয় শব্দ হলে শব্দে মূর্ধন্য ন বা মূর্ধন্য স, আর ত বর্গীয় শব্দের সাথে ত বর্গীয় শব্দে দন্তন্য ন বা দন্ত স হয়। ক্লিয়ার? যুক্ত ব্যঞ্জনের সাথে ট বর্গীয় শব্দের অর্থাৎ ট ঠ ড ঢ মূর্ধন্য ন এর সাথে কোন বর্গীয় হয়? ট বর্গের সাথে যুক্ত হলে মূর্ধন্য স বা মূর্ধন্য ন। লণ্ঠন, তাহলে লণ্ঠন এখানে মূর্ধন্য ন যুক্ত হয়েছে। ঠিক আছে? কষ্ট, এটা কোনটা হবে? মূর্ধন্য স যুক্ত হচ্ছে যেহেতু ট বর্গের সাথে। ঠিক আছে? নষ্ট, এটা ট বর্গের সাথে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত ব্যঞ্জন হলে তাহলে মূর্ধন্য স হয়, আর ট বর্গীয় ধ্বনি যেগুলো ত থ দ ধ দন্তন্য ন এর সাথে যদি যুক্ত হয় তাহলে আমরা জানি সেখানে দন্তন্য ন অথবা দন্ত স ব্যবহৃত হবে। তোমাদের উদাহরণে যে দেখবা যত দেখো অন্ত, এই যে দেখো ত থ দ ধ তাহলে পূর্ণ দন্তন্য ন হবে। দুরন্ত, এখানে পূর্ণ হবে, এই যে যুক্ত ব্যঞ্জন তর সাথে যুক্ত হয়েছে এই জন্য দন্তন্য হয়তো। বন্দুক, দেখো দর সাথে পূর্ণ হয়, দন্তন্য ন হয়, ত থ দ, এই তর সাথে ত বর্গের ধ্বনি হওয়ার কারণে এখানেও দন্তন্য ন ব্যবহৃত হচ্ছে। তাহলে মোটামুটি আমরা অনেকগুলো বিধান এখান থেকে জানতে পেরেছি। আশা করি তোমরা এগুলো রপ্ত করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বাংলা বানান সম্পর্কে জানতে পেরেছো এই অংশ থেকে। আর এই বানানের জন্য যে নিয়মগুলো দিলাম, এই প্রধান 5টা নিয়ম লিখে ফেলবে বাসায়। তাহলে বাংলা বানানের 5টি নিয়ম লিখো। এটি তোমাদের SW হিসেবে দেওয়া থাকলো। আশা করি ছুটির পরে তোমরা এটা কমপ্লিট করে ফেলবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।